আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম মহাবিদ্রোহী। লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। নানাভাবেই তিনি ইতিহাস রচনা করেছেন। আধুনিক পৃথিবীর ইতিহাসে এক রাষ্ট্রের সাবমেরিন থেকে মাঝ সমুদ্রে অন্য একটি রাষ্ট্রের সাবমেরিনে ওঠার ঘটনা কেবলমাত্র ঘটেছে একবারই। ঘটিয়েছেন আমাদের দেশনায়ক নেতাজি। 1943 সালের 16ই জানুয়ারি রাতে কনকনে শীত উপেক্ষা করে যখন নেতাজি দেশ ত্যাগ করলেন, তখন হয়তো ভারত মাতা স্বহস্তে তাঁর এই দামাল ছেলের ললাটে জয়তিলক এঁকে দিয়েছিলেন। তবে দেশনায়ক হওয়া যার ভবিতব্য, তাকে বিধাতা খানিক বাজিয়ে দেখে নিতে চাইবেন অবশ্যই। সেই কারণেই প্রভাবতী দেবীর বড় আদরের সুভাষ মুক ও বধির মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে আফগানিস্তানের কঠোর প্রকৃতির সঙ্গে লড়াই করে পৌঁছে যান তৎকালীন নাৎসি জার্মানি, জার্মান চ্যান্সেলর হিটলারের সঙ্গে সাক্ষাতের আশায়। হিটলারের সঙ্গে সাক্ষাতের ফলস্বরূপ শুরু হয় নেতাজির দীর্ঘ সমুদ্রযাত্রা। গন্তব্য জাপান অধিকৃত দক্ষিণ পূর্ব এশিয়া। জার্মান সাবমেরিন U-180-তে করে নেতাজি তাঁর লম্বা তপস্যা আরম্ভ করেন। দেশ যখন ব্রিটিশ শৃঙ্খলাবদ্ধ, তখন জীবনমরণ তুচ্ছ করে শুধুমাত্র স্বরাজ লাভের আশায় জার্মান ইউ-বোটের সাংঘাতিক দুলুনি হাসি মুখে স্বীকার করেন নেতাজি। ডিজেলের কড়া গন্ধ যখন সাবমেরিনের সমস্ত খাবারে ছড়িয়ে পড়েছে, সেই গন্ধযুক্ত খাবার হাসি মুখে গ্রহণ করেন তিনি। এমন করুণ পরিস্থিতি থেকে যিনি নেতাজিকে খানিক স্বস্তি দিলেন, তিনি আবিদ হাসান। ডিজেল গন্ধযুক্ত শুকনো পাউরুটি খেতে নেতাজির কষ্ট হচ্ছে বুঝতে পেরে সাবমেরিনেই স্বহস্তে খিচুড়ি রান্না করে দেন তাঁর জন্য। এই আবিদ হাসানই অক্ষয়বাণী জয় হিন্দের বীজ বপন করেছিলেন নেতাজির মনে। জার্মান ইউবোট যখন মাদাগাস্কারের কাছাকাছি মোজাম্বিক চ্যানেলে পৌঁছল, তখন ভারত মহাসাগর উত্তাল হয়ে রয়েছে। জাপানি সাবমেরিনে যাওয়া এক কথায় অসম্ভব। এমন অবস্থায় দীর্ঘকাল অপেক্ষা করা সম্ভব নয় জেনে দুজন জার্মান নাবিক জলে নেমে জাপানি I-29 অবধি ম্যানিলা দড়ি বেঁধে দেন। সেই দড়ির সঙ্গে বাঁধা হয় ছোট একটি ডিঙি। সেই ডিঙির সাহায্যে নেতাজি এবং আবিদ হাসান চলে যান জাপানি সাবমেরিনে। তাঁদের বদলে জার্মান ইউবোটে উঠে আসেন দুজন জাপানি নাবিক। ওই এলাকার দখল তখন ব্রিটিশ মিত্রশক্তির হাতে, ধরা পড়ার আশঙ্কা প্রবল। সামান্য একখানি ভুলের কারণে ভারতের স্বাধীনতার স্বপ্নের সলিল সমাধি হতেই পারত সেদিন। তবে ভারত মায়ের দস্যি ছেলে নিজে যেই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, সেই কাজ ব্যর্থ হবে কিভাবে? জাপানি সাবমেরিনে করে নেতাজি পৌঁছে গেলেন উত্তর সুমাত্রার সাবাংয়ে। সেখান থেকে আকাশপথে সোজা জাপানের রাজধানী টোকিও। জাপানের রাসবিহারী বসুর মধ্যস্থতায় সেখানকার রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতাজি। টোকিওতে রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে সুভাষের হাতে ভারতের স্বাধীনতার ভার তুলে দেন। সেখান থেকে নেতাজি সিঙ্গাপুর গিয়ে ক্যাপ্টেন মোহন সিংয়ের কাছ থেকে সর্বাধিনায়ক হিসেবে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেন। সুভাষ শুধু ক্ষণজন্মা নন, তিনি একমেব দ্বিতীয়ম। আমরা সকলেই নিজেদের মতো করে দেশকে ভালোবাসি। বাইরের কেউ ভারতের বদনাম করলে আমাদের অস্বস্তি হয়। তবে দেশমাতৃকাকে নিজের মা হিসেবে কিভাবে দেখতে হয়, ভারতীয়দের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন সুভাষচন্দ্র বসু। তাঁর শিক্ষাকে ধারণ করা আমাদের একান্ত কর্তব্য। নেতাজির অন্তর্ধান রহস্য, তাঁর মৃত্যু নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা, এই সবই হয়তো নিয়তির নির্দেশ। বাস্তবিকই সুভাষের মৃত্যু নেই, সুভাষ অমর, সুভাষ অক্ষয়। 23শে জানুয়ারি তাঁর জন্মদিন উপলক্ষে আভূমি প্রণতি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।